হ্যালো স্টুডেন্টস, তাহলে চলো আমরা যেটা বলছিলাম যে ক্রিটিক্যাল যে রাশিগুলো আছে, মানে ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল ভলিউম, তাদের ক্ষেত্রে এক্সপ্রেশন কীরকমভাবে হতে পারে। তো এর জন্য আমরা কি করব, বাস্তব গ্যাসের যে সমীকরণ আমরা কিউবিক ফর্মে লিখেছিলাম ঠিক সেইভাবেই ক্রিটিক্যাল কন্ডিশানে একটা সমীকরণ আমরা তৈরি করবার পরে সেই দুটো সমীকরণকে আমরা তুলনা করব। তাহলে দেখো, আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিউবিক ইকুয়েশন পেয়েছিলাম, যেটা কিউবিক ফর্ম অফ রিয়েল গ্যাস পেয়েছিলাম ভিএম কিউব মাইনাস বি প্লাস আর টি বাই পি ভিএম স্কোয়ার প্লাস এ ভিএম বাই পি মাইনাস এ বি বাই পি ইকুয়ালস টু 0। তাহলে এবার অ্যাট ক্রিটিক্যাল কন্ডিশন কি হবে, যেহেতু এটা ভলিউমের রেসপেক্টে কিউবিক ইকুয়েশন হিসাবে লেখা আছে, তাই আমরা ক্রিটিক্যাল কন্ডিশনে ধরছি যে ভিএমটা ভিসি হবে, তাই না? তাহলে ভিএমটা যদি ভিসি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভিএম মাইনাস ভিসি ইকুয়ালস টু 0 অর ভিএম মাইনাস ভিসি হোল কিউব ইকুয়ালস টু 0। তোমরা বলতে পারো যে আমি এখানে কিউব কেন করলাম, কারণ আমাকে ভলিউমের রেসপেক্টে কিউবিক ইকুয়েশন আনতে হবে, তবে গিয়েই আমি এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনটার তুলনা করতে পারবো। তাহলে এখানে কি পাবো আমরা, ভিএম কিউব মাইনাস 3vm স্কোয়ার ইন্টু ভিসি প্লাস 3vm ইন্টু ভিসি স্কোয়ার মাইনাস ভিসি কিউব ইকুয়ালস টু 0। এটা হলো ইকুয়েশন 2। এইবার আমাদের কাজ হবে এই সমীকরণটায় ভিএম এর যা সহগ আছে আর এই ইকুয়েশনে ভিএম এর যা সহগ আছে তাদেরকে তুলনা করব। কেমন? তাহলে 1 ও 2 নম্বর ইকুয়েশনে ভিএম কিউব ভিএম স্কোয়ার ভিএম এর সহগ, ভিএম এর সহগ মানে কোএফিসিয়েন্ট, সহগ বা কোএফিসিয়েন্ট ও কনস্ট্যান্ট মানে ধ্রুবক যে রাশিগুলো আছে, কনস্ট্যান্ট রাশি তুলনা করে পাই, কি পাই দেখো, ওপরের সমীকরণে ভিএম কিউবের সহগ কি আছে আর নিচের সমীকরণে ভিএম কিউবের সহগ 1, তাই এই দুটো তুলনা করার কোনো মানে হয় না। ভিএম স্কোয়ারের সহগ কি আছে, এখানে আছে 3vc আর এখানে আছে বি প্লাস আর টি বাই পি। এখন যেহেতু ক্রিটিক্যাল কন্ডিশনের কথা বলা হয়েছে, তাই টি আর পিটা টিসি এবং পিসি হয়ে যাবে। তাহলে লেখো 3vc ইকুয়ালস টু বি প্লাস আর টিসি বাই পিসি। এই দুটো তুলনা করা হলো, ঠিক আছে? এই একটা সমীকরণ। নেক্সট, ভিএম এর সহগ কি আছে দেখো, এখানে ভিএম এর সহগ আছে 3vc স্কোয়ার আর এখানে আছে a বাই পি। তাহলে লেখো 3vc স্কোয়ার ইকুয়ালস টু a বাই পি, তাই না? a বাই পি, সি পি হবে না, পি সি। আর একটা ধ্রুবক রাশি কোনগুলো, এ বি বাই পি সি আর এখানে ভিসি কিউব। কারণ এটা এখানে তো ভিএম এর সাপেক্ষেই তো সমীকরণ করেছিলাম, তাহলে এখানে দেখো ভিএম ব্যতীত রাশি, এটাও ভিএম ব্যতীত রাশি, তাই এগুলো ধ্রুবক হিসাবে ধরবো। তাহলে এখানে হবে ভিসি কিউব ইকুয়ালস টু এ বি বাই ভিসি। হলো। এবার এই তিনটে সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করলে তবে গিয়েই আমরা টিসি, পিসি আর ভিসি এই তিনটের সমীকরণ পাবো। ওপরের লেখাটা মুছে দিচ্ছি।
এই সমীকরণটাকে আমি নাম্বার 1 দিচ্ছি, এই সমীকরণটাকে নাম্বার 2 দিচ্ছি, আর এই সমীকরণটাকে 3। দেখো এই দুটো সমীকরণ 2 আর 3 থেকে পাই 2 ডিভাইডেড বাই 3 করলে কি হবে 3vc স্কোয়ার বাই vc কিউব ইকুয়ালস টু a বাই pc ab বাই pc, তাই না? তাহলে এখানে কি হবে 3 বাই vc ইকুয়ালস টু pc pc কেটে গেল, a a কেটে গেল, 1 বাই b। তাহলে এখান থেকে কি পাবো vc ইকুয়ালস টু 3b। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউমের এক্সপ্রেশন। এই দুটো সমীকরণের যে কোনো একটাতে তুমি ভিসির জায়গায় 3b বসিয়ে দাও, তাহলে কি পাবে pc পাবে। করো। মনে করো আমি 2 নম্বর ইকুয়েশনে vc ইকুয়ালস টু 3b বসিয়ে পাই, vc ইকুয়ালস টু 3b বসিয়ে পাই, কি পাবো 3 ইন্টু 3b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a বাই pc। তাহলে pc ইকুয়ালস টু হবে a বাই 27b স্কোয়ার, a বাই 27b স্কোয়ার হলো। এখন vc এর মান পাওয়া গেছে, pc এর মান পাওয়া গেছে, তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে tc, tc এর মান বার করো। 1 নম্বর ইকুয়েশন থেকে পাই কি হবে 3 ইন্টু 3b মাইনাস a প্লাস b প্লাস আর tc বাই a বাই 27b স্কোয়ার। তাহলে এখানে 9b আর এদিকে হচ্ছে b, তাহলে এদিকে হবে 8b ইকুয়ালস টু r tc বাই a ইন্টু 27b স্কোয়ার। এদিকে b আর এদিকে b কাটলো, তাহলে tc হবে কত tc হবে 8a বাই 27rb, 8a বাই 27rb হয়েছে। তাহলে আমরা ক্রিটিক্যাল যে রাশিগুলো আছে তাদের এক্সপ্রেশন পেয়ে গেলাম। তোমাদের কিরকম দিতে পারে ভ্যান ডার ওয়াল ধ্রুবক, প্রত্যেকটা যে পিসি ভিসি টিসি এরা যে আছে প্রত্যেকটাতেই তো ভ্যান ডার ওয়াল ধ্রুবকের একটা উপস্থিতি দেখতে পাচ্ছ। তো ভ্যান ডার ওয়াল ধ্রুবকের মান বলে দিল, দিয়ে বললো যে এই গ্যাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল প্রেশার বা ক্রিটিক্যাল ভলিউম কি কি হবে বের করো। এরকম অঙ্ক তোমরা পেতে পারো। এবারে দেখো এইগুলোকে তো সংকট ধ্রুবক বলা হয়। সংকট ধ্রুবক কেন বা ক্রিটিক্যাল কনস্ট্যান্ট কেন? কারণ প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ধরো CO2 বলো, অ্যামোনিয়া বলো, মিথেন বলো, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে তাদের নিজস্ব সংকট উষ্ণতা আছে। তো সংকট উষ্ণতা বা সংকট চাপ বা সংকট আয়তন এগুলোর মান তো পরিবর্তনশীল নয়, পার্টিকুলার একটা গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট হবে। তাই এই সমস্ত রাশিগুলোকে বলা হয় সংকট ধ্রুবক। এবারে এই সংকট ধ্রুবকগুলোকে যদি আমরা অনুপাত করি ঠিক এই ফর্মে RTC বাই PC VC, যদি এই হিসাবে আমরা অনুপাত করি তাহলে দেখো R ইন্টু 8A বাই 27RB A বাই 27B স্কোয়ার ইন্টু 3B যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এটা 8/3 আসে। 8/3 মানে 2.67। এই অনুপাতটাকে বলা হয় সংকট গুণাঙ্ক, সংকট গুণাঙ্ক বা ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, সংকট গুণাঙ্ক। ঠিক আছে।
সংকট গুণাঙ্ক, এটা অনেক সময় বের করতে দেয়। এবার একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলছি যে আদর্শ গ্যাসকে কেন তরলীকৃত করা যায় না। আর কোয়েশ্চেন, আইডিয়াল গ্যাস cannot be liquefied. এবার আমরা একটু আগে কি শিখলাম যে আদর্শ যে কোনো গ্যাস মানে বাস্তব গ্যাসকে সংকট উষ্ণতা বা তার নিচে তরলীকৃত করা যায়, কিন্তু তার ওপরে তরলীকৃত করা যায় না, কারণ সে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখবো সত্যি কেন হচ্ছে না। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলেছি, আন্তরাণবিক আকর্ষণীয় বল থাকবে না, তাহলে A = 0। এবার তোমরা বলতে পারো যে এ তো ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, আর এটা তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরবো, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে A = 0 লিখলাম কেন? সেই কারণেই লেখা হলো যে এখানে যদি আন্তরাণবিক আকর্ষণীয় বলটাকে, সেটা শুধুমাত্র ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে বলে নয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই আমরা যদি ধরে নিই যে তাদের কণাগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণের প্রভাবকে আমরা A দিয়ে প্রকাশ করছি, তাহলে এক্ষেত্রে A = 0। A = 0 হওয়ার কারণেই তো এদের সমীকরণে এই রাশিটার কোনো উপস্থিতি নেই। তাহলে এর ক্রিটিক্যাল টেম্পারেচার কত হবে? ক্রিটিক্যাল টেম্পারেচারের এক্সপ্রেশন হচ্ছে 8A/27 RB। তাহলে যদি A সমান 0 হয়, তাহলে TC কি হবে? TC হবে 0 কেলভিন। 0 কেলভিন, এটা ওকে নয়, 0 কেলভিন, ঠিক আছে, 0 কেলভিন। তো ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন, যেটা আমরা থিওরিটিক্যালি বের করতে পারলেও বাস্তবে কি 0 কেলভিন পৌঁছানো সম্ভব? এটা তো পরম শূন্য উষ্ণতা, তাই না? পরম শূন্য উষ্ণতায় কখনো পৌঁছানো সম্ভব? তারপর তো বলা হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচারে থেকে কম টেম্পারেচারে রাখলে তবেই গ্যাস তরল হবে। তাহলে 0 কেলভিন তো আমরা এমনি বাস্তবে পৌঁছাতে পারবো না, তার থেকে আরও কম টেম্পারেচারে যাওয়া সেটা সাধারণত পসিবল নয়। তাই জন্য আদর্শ গ্যাসকে আমরা কখনোই মানে লিকুইফাই করতে পারবো না। বোঝা গেল? এরপর দেখো যে আমি একটা প্রশ্ন দিচ্ছি, কিছু গ্যাস A, B, C, D, তাদের A এর মান বলা আছে। A মানে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। একটা হচ্ছে 4.65 ইউনিট আমি লিখছি না, শুধু মানটা লিখছি। একটা হচ্ছে 2.67, একটা হচ্ছে 0.65, আর একটা হচ্ছে 0.032। ওকে, তাহলে বলা হচ্ছে যে এদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান অর্ডারটা কি হবে? ক্রিটিক্যাল টেম্পারেচারের মান নয়, ক্রিটিক্যাল টেম্পারেচারের ক্রম মনে করো ঊর্ধ্বক্রম কি হবে? একটু আগেই আমরা এক্সপ্রেশনে দেখলাম TC = 8A/27 RB, তাই না? 27 RB, তাহলে TC প্রপোর্শনাল টু A বলা যায়। তাহলে এর মান যত বাড়বে ক্রিটিক্যাল টেম্পারেচার তত বাড়বে, তাই না? মানে আন্তরাণবিক আকর্ষণী বলের মান যত বাড়বে তার ক্রিটিক্যাল টেম্পারেচারও বাড়বে। তাহলে এখানে এইটার ক্রিটিক্যাল টেম্পারেচার সব থেকে হাই, তাহলে ঊর্ধ্বক্রম হবে TC of D less than TC of C less than TC of B less than TC of A, এই অর্ডারটা। এবারে ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে, দেখো আমরা টেম্পারেচার কমালে
কারণ একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, তার থেকে নিম্ন উষ্ণতায়, ধরো গ্রাফটা এরকম ছিল, তো গ্রাফটা আমাদের এরকম ছিল, এরকম মনে করো গ্রাফটা ছিল, এটা ক্রিটিক্যাল কন্ডিশন। তো তার থেকে নিম্ন তাপমাত্রায় গ্যাস তরলীকৃত হচ্ছে। এবার সাধারণ অবস্থায় সমস্ত গ্যাসকে রাখা আছে, মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা প্রশ্ন লিখছি তাহলে বুঝতে পারবে। ধরো এই 4টে গ্যাসই রয়েছে, ঠিক আছে, এই 4টে গ্যাস রয়েছে। 4টে গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান বলে দিয়েছে। একটা বলেছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা হচ্ছে -75 ডিগ্রি, একটা হচ্ছে 33 ডিগ্রি, আর একটা হচ্ছে মনে করো -59 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবার ধরো আমাদের এখন উষ্ণতা অ্যাপ্রক্সিমেটলি 37 ডিগ্রি, সাধারণ উষ্ণতা আমাদের 37 ডিগ্রি। তাহলে এই গ্যাসগুলোকে তরলীকৃত করতে গেলে কি করতে হবে? এখান থেকে টেম্পারেচার কমিয়ে ক্রিটিক্যাল টেম্পারেচার বা তার নিচে নিয়ে যেতে হবে। আমরা এখন সাধারণ উষ্ণতা 37 ডিগ্রিতে আছি। তাহলে এই 4টে গ্যাসকে যদি তরলীকৃত করতে হয়, তাহলে তরলীকৃত করতে গেলে কি করতে হচ্ছে? গ্যাসের উষ্ণতা কমাতে হচ্ছে। গ্যাসের উষ্ণতা না কমালে তো গ্যাসের কণাগুলো পাশাপাশি আসবে না, তাই না? তো কমাতে হলে এদের মধ্যে কোন গ্যাসের উষ্ণতা কম পরিমাণ কমালেই গ্যাসটা তরল হতে শুরু করবে? দেখো, এর মধ্যে যে গ্যাসটা আছে সে হলো সি। ওকে, মানে 37 ডিগ্রি থেকে 4 ডিগ্রি কমিয়ে 33 ডিগ্রিতে আনলেই গ্যাসটা তরল হতে শুরু করছে। তারপরে এ, এর থেকে একটু বেশি কমাতে হবে। তারপরে হবে ডি, তারপর হবে বি, কারণ বি এর ক্ষেত্রে অনেক পরিমাণ কমাতে হচ্ছে। এর কারণ কি? তাহলে নিশ্চয়ই বলতে পারি সি এর ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণী বলের মান বেশি, যার ফলে টেম্পারেচার সামান্য পরিমাণ কমালেই বা ক্রিটিক্যাল উষ্ণতাটা এর ক্রিটিক্যাল উষ্ণতা বেশি বলে এই গ্যাসটা তরল সহজে হচ্ছে। আবারও বলছি কথাটা, যে গ্যাসের সংকট উষ্ণতা বেশি তার আন্তরাণবিক আকর্ষণী বলের মান বেশি, বা উল্টোটাও বলতে পারো। তাই ওই গ্যাসকে সহজে তরল করা যাবে। তাহলে পয়েন্টে লিখে নাও, the gas which has high Tc can be liquefied easily because it has higher value of A, right? So এখানে গ্যাস সব থেকে সহজে তরল করা যাবে C can be liquefied easily, তাহলে যে গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় কম পরিমাণ কমাতে হয় সেই গ্যাস সহজে তরল হয়ে যাবে, কারণ তার আন্তরাণবিক আকর্ষণী বলের মান বেশি। তো এই ধরনের কিছু প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো। তো আজকের আমার এই টপিকটা শেষ হলো এখানে। তো তোমরা এই বিষয়টা খুব ভালো করে পড়তে থাকো, ভিডিওগুলো খুব ভালো করে ফলো করো, আর কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। সবাই খুব ভালো থেকো, বাই।